ছাত্রদের পাওয়ার কতটা ইতিমধ্যেই বাংলাদেশ সরকার তা বুঝতে পারল। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের ছাত্র সমাজ তাদের কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টও তার রায় প্রকাশ করলো ছাত্রদের পক্ষে। 15ই জুলাই ঢাকা মেডিকেল কলেজে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা ট্রিটমেন্ট নিচ্ছিল। সেই সময় ঢাকা মেডিকেল কলেজে 20-25 জন মানুষ অস্ত্র হাতে ঢুকে পড়ে এবং সেই অসুস্থ ছাত্রদের হামলা করে। যারা ছাত্রদের সেবা শুশ্রূষা করছিল তাদেরও উপর এরা হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে সেই দিন থেকেই বাংলাদেশে শুরু হয় আন্দোলন। বাংলাদেশের সমস্ত কলেজ ক্যাম্পাস রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থা পর্যন্ত বন্ধ করে রাখা হয়। কেন করছিল বাংলাদেশের স্টুডেন্টরা এরকম? কি রিজন রয়েছে এর পিছনে? আর বাংলাদেশের স্টুডেন্টরাই বা কি চায়? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানা যাক। বন্ধুরা, এইসব হওয়ার পিছনে কারণ একটাই ছিল, সেটা হচ্ছে কোটা সিস্টেম। বাংলাদেশ সরকার চাইলে তখনই এই প্রবলেম সলভ করে দিতে পারত, কিন্তু বাংলাদেশ সরকার তা করেনি। কোটা সিস্টেমের ব্যাপারে না বুঝলে বলে রাখি, আমাদের ভারতবর্ষে যেমন যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে তাদের জন্য নির্দিষ্ট কোনো সিট বরাদ্দ করা থাকে এবং সংরক্ষিত থাকে। এইভাবে যেমন এসসি, এসটি, ওবিসি রয়েছে। সমাজে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনার জন্য অগ্র অধিকার দেওয়াকে কোটা সিস্টেম বলে। বাংলাদেশে এই কোটা সিস্টেম প্রথম চালু করেন শেখ মুজিবুর রহমান, যাকে বাংলাদেশের ফাদার অফ নেশন বলা হয়। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এই মুক্তিযোদ্ধাদের জন্য একটি স্পেশাল কোটা বরাদ্দ করা হয়, যার নাম দেওয়া হয় মুক্তিযোদ্ধা কোটা। সেই কোটার মাধ্যমে তাদের জন্য 30% কোটা সংরক্ষণ করে রাখা হয়। এর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই থাকে, কারণ এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটাই শুধু সংরক্ষিত ছিল, আর কোনো কোটা ছিল না। এরপর আস্তে আস্তে বাংলাদেশ সরকার বুঝতে পারে যে তাদের নারীদের এগিয়ে নিয়ে আসার জন্য তাদের নারী সংরক্ষণ কোটাও চালু করতে হবে। এর ফলে 1974 সালে নারীদের জন্য 10% কোটা সংরক্ষণ করে রাখে সরকার। এইভাবে আস্তে আস্তে একটার পর একটা কোটার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সরকার আস্তে আস্তে তা অ্যাড করতে থাকে। 1985 সালে সরকার উপজাতিদের সংরক্ষণ করার জন্য 5% উপজাতি কোটা সংরক্ষিত করে রাখে। তার সাথে সাথে জেলা ভিত্তিক 10% কোটাও সংরক্ষণ করে রাখে সরকার। 1997 সালে 1% সংরক্ষণ করে এই প্রতিবন্ধীদের জন্য। এইভাবে কোটা সংরক্ষণ করতে করতে তাদের টোটাল সংরক্ষিত কোটা হয়ে যায় 56% এবং বাকি 44% জেনারেলদের জন্য হয়ে যায়, যারা কোনো কোটায় অন্তর্ভুক্ত হয় না। বন্ধুরা, বাংলাদেশের এরকম কোটা সিস্টেম দেখে আমারও অবাক লেগে যায়, কারণ আমাদের ভারতবর্ষে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী 1992 সালে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। এই রায়ে সুপ্রিম কোর্ট জানায় দেশের টোটাল সংরক্ষিত কোটা 50% এর উপরে হতে পারে না। আর অন্যদিকে বাংলাদেশের 56% হয়ে গিয়েছে। 2017 সালের মধ্যে বাংলাদেশের স্টুডেন্ট বুঝতে পারে যে তাদের কম্পিটিশন মাত্র 44% মধ্যে সীমিত রয়েছে। কম্পিটিশন অর্ধেক স্টুডেন্টের মধ্যে হচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের বেকারত্ব বাড়ছে। এরপর 2018 সালের 17 ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা প্রথম বাংলাদেশে কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে। এই আন্দোলনটি সব কোটার বিরুদ্ধে হয় না, কেবলমাত্র একটি কোটাকে টার্গেট করে এই আন্দোলনটি সংগঠিত হয়। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই মুক্তিযোদ্ধা কোটারই উপর কেন টার্গেট নেওয়া হলো? মুক্তিযোদ্ধারা তো এদের স্বাধীন রাষ্ট্র দিয়েছে, আর এরা কি অকৃতজ্ঞ? এই প্রসঙ্গে বলে রাখি, 1971 সালে যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে তাদের বাংলাদেশ সরকার অলরেডি অনেক কিছু সাহায্য প্রোভাইড করেছে। মুক্তিযোদ্ধাদের সাহায্য করার সবচেয়ে বড় রিজন ছিল মুক্তিযোদ্ধারা বেশিরভাগই দরিদ্র ফ্যামিলি ছিল। তার কারণে 1996 সালে আওয়ামী লীগের সরকার তাদের 300 টাকা করে দেওয়া শুরু করে। এরপর এই টাকাটাকেই বাড়িয়ে আবার 10,000 টাকায় রূপান্তর করা হয়। 2019 সালের এই আর্টিকেলটাকে দেখুন। এই আর্টিকেলে দেখা যাচ্ছে 10,000 টাকাকে বাড়িয়ে আবার 12,000 টাকা করা হয়। 2022 সালে এই টাকাটাকেই আবার বাড়িয়ে 20,000 টাকা করা হয়। আর বন্ধুরা, এই টাকাটা পাচ্ছিল খোদ মুক্তিযোদ্ধা, নয়তো মুক্তিযোদ্ধার ফ্যামিলির কেউ। তার সাথে সাথে তাদের 30% কোটা তো ছিল। এই কোটার মাধ্যমে অনেক মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি বাকরি পেয়েছে এবং তাদের দরিদ্র ফ্যামিলি থেকে উন্নত ফ্যামিলিতে পরিণত করেছে, যারা বর্তমান সমাজে সচ্ছল হয়ে দাঁড়িয়েছে।
আর এই আন্দোলনের দাবিতে ছাত্ররা বলে বাংলাদেশের মুক্তিযোদ্ধার কোটাতে যদি চাকরি পায় তাহলে মুক্তিযোদ্ধার কোনো ছেলে পেলেই পাবে, তার নাতি নাতনিরা কেন এই কোটার সুযোগ সুবিধা উপভোগ করবে। এ নিয়েই সেই আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের পর অবশ্য ছাত্রছাত্রীদের জিত হয়। এই আন্দোলন শুরু হওয়ার কয়েক মাস পরে 11ই এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সিস্টেমটাকেই তুলে নেয় এবং চাকরির কোটা থেকে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা এবং উপজাতিরা। প্রতিবন্ধীরা নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য 2018 সালের 5ই জুন সরকারের এই তুলে নেওয়া কোটা সিস্টেমের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। অন্যদিকে মুক্তিযোদ্ধারাও কোটা সিস্টেম তুলে নেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। এরপর হাইকোর্ট রায় দেয় যেভাবে সরকার এই কোটা সিস্টেমকে তুলে নিয়েছে সেটা পুরোপুরি অবৈধ। সরকার কোটা সিস্টেম আরো নতুন করে লাগু করুক, প্লাস মুক্তিযোদ্ধা কোটাকে উচ্চ পদস্থ চাকরির ক্ষেত্র থেকে বন্ধ করে দেওয়া হয়। বাট মুক্তিযোদ্ধারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেও 2018 সালের 4 অক্টোবর আরো আপিল করে। আর এই আপিলের রায় দিতে দিতে দেয় 2024 সালের 5ই জুন এবং সেই থেকে বাংলাদেশে নতুন করে তোলপাড় শুরু হয়। কারণ 2024 সালের 5ই জুন থেকে আরো 30% মুক্তিযোদ্ধা কোটা সহ সমস্ত কোটা খুলে দেওয়া হয় বা আরো চালু করে দেওয়া হয়। এর ফলে আরো আন্দোলন শুরু করে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মরা। ফলে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের ছাত্রলীগ 6 জন আন্দোলনকারীকে নৃশংসভাবে হত্যা করে। এখনো পর্যন্ত 151 জন আন্দোলনকারী মারা যায় আন্দোলন করতে করতে আর নিজের অধিকার চাইতে চাইতে। আর অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি চাকরি পাবে না তো কি রাজাকারদের বাচ্চা কাচ্চারা চাকরি পাবে? তাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন। আর এই বক্তব্যটাই আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তখন থেকেই বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্লোগান দেওয়া শুরু করে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। বন্ধুরা, রাজাকার কি যারা জানেন না তাদের বলে রাখতে চাই, রাজাকার হচ্ছে একটি বাংলা শব্দ যার অর্থ সহযোগী। 1971 সালে পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁধে তখন এই রাজাকার শ্রেণীর মানুষরাই লুকিয়ে লুকিয়ে পাকিস্তান আর্মিদের সাহায্য করতে থাকে এবং মহিলাদের ধর্ষণ করে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তখন থেকেই এদের নাম হয়ে যায় রাজাকার। জানি না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই বক্তব্যটি কোন অ্যাঙ্গেলে রেখেছিলেন, তবে এই বক্তব্য শোনার পর বাংলাদেশের অনেক স্টুডেন্টের মনোবল ভেঙে গিয়েছিল। যারা মনে করেছিল প্রধানমন্ত্রী মুখ খুললে হয়তো তারা ন্যায় বিচার পাবে, কিন্তু তারা শক হয়ে যায়। আর বন্ধুরা, ইতিমধ্যে এই বাংলাদেশের আন্দোলনের ইফেক্ট আমাদের কলকাতাও দেখা দিয়েছে। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ।